জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর বললেন প্রধানমন্ত্রী। জনগণকে সম্মানের সাথে দ্রুত হয়রানিমুক্ত সেবা নিশ্চিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান। প্রতিবেশীর সাথে স্থিতিশীল সম্পর্ক চায় বাংলাদেশ, জানালেন মির্জা ফখরুল। সীমান্তে নজরদারি জোরদার হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্য। পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথ শনিবার। কলকাতায় অমিত শাহ, থামছে না নির্বাচন পরবর্তী সহিংসতা। শুভেন্দুর ব্যক্তিগত সহকারী সহ নিহত 5। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি নির্বাচনী ইশতেহার এখন শুধু দলের একার নয়, জনগণের জন্য সরকারের ইশতেহার উল্লেখ করে তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, সরকারের ওপর জনগণের প্রত্যাশা অনেক। বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের সকল যৌক্তিক প্রত্যাশা সাধ্যমতো পূরণে বদ্ধপরিকর বলেও জানান তিনি। তারেক রহমান বলেন, জনগণ রাষ্ট্রের মালিক, তাই অফিস আদালতের সেবা নিতে গেলে সেটি নিশ্চিত করতে হবে। আন্তরিক ব্যবহারের মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে প্রশাসনের কর্মকর্তাদের তাগিদও দেন সরকার প্রধান। তিনি বলেন, বিএনপি সরকার এমন একটি জনমুখী প্রশাসন চায় যার মাধ্যমে সরকারি দপ্তরে সাধারণ মানুষ সম্মানের সাথে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্তভাবে সেবা পাবে। যে কোনো আইনগত মানবিক উদ্যোগে সক্রিয় সহায়তার আশ্বাস দিয়ে দেশ ও জনগণের কল্যাণে নির্ভয়ে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশও দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে আপনাদের সামনে আমি পুনরায় বিস্তারিত দেশ এবং জনগণের কল্যাণে আমরা দলীয়ভাবে যে সকল ইশতেহার প্রণয়ন করেছিলাম, সেই ইশতেহারের পক্ষে দেশের জনগণ সমর্থন জানিয়েছেন। সুতরাং এটি এখন আর বিএনপির দলীয় ইশতেহার নয়, বরং এটি এখন দেশের জনগণের ইশতেহার। সুতরাং এখন ইশতেহার বাস্তবায়নের পালা। বর্তমান সরকারের উপর জনগণের প্রত্যাশা অনেক। বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের সকল যৌক্তিক প্রত্যাশা সাধ্যমতন পূরণ করতে বদ্ধপরিকর। এটি জনগণের প্রতি আমাদের অঙ্গীকার। আমরা কথায় কথায় বলি জনগণ রাষ্ট্রের মালিক। জনগণ যদি সত্যি রাষ্ট্রের মালিক হয়, তাহলে এই মালিক অর্থাৎ সেবা গ্রহীতা যারা, তারা যখন অফিস আদালতে তাদের সমস্যা নিয়ে যান, তারা যেন আপনাদের সেবায় কিছুটা হলেও রাষ্ট্রের মালিকানা অনুভব করতে পারেন, সেটি নিশ্চিত করা কিন্তু আপনাদের দায়িত্বের একটি অংশ বলে আমি মনে করি। আগামী 6 জুন মাঠ থেকে সেনা প্রত্যাহার শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে। সেনা সদস্যদের চূড়ান্ত প্রত্যাহার শুরু হবে আগামী 6 জুন থেকে। দূরবর্তী জেলা থেকে প্রথমে প্রত্যাহার হবে, পরবর্তীকালে ধাপে ধাপে বিভাগীয় শহর এবং বড় জেলা থেকে তুলে নেওয়া হবে। জুন মাসের মধ্যেই মাঠ পর্যায় থেকে সরিয়ে নেওয়া হবে সেনাবাহিনীর সব সদস্যকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠনের পর মঙ্গলবার কোর কমিটির প্রথম সভা বসে। আইন শৃঙ্খলা, অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন ও প্রয়োজনীয় কর্মপদ্ধতি নির্ধারণের জন্য গত 21 এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে সভাপতি করে এই কমিটি পুনর্গঠন করা হয়েছিল। আওয়ামী লীগ আমলে 2024 সালের জুলাই মাসে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মাঠে নেমেছিলেন প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। অন্তর্বর্তী সরকারের পুরোটা সময় জুড়েই সেনাবাহিনী মাঠে ছিল। প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় বর্তমান সরকার, জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, রোহিঙ্গা ইস্যু সমাধান ও বঙ্গোপসাগরের নিরাপত্তা নিয়ে সরকার কাজ করবে। রাজধানীর একটি হোটেলে বিভিন্ন দেশ ও দাতা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় কাজ করছে সরকার। জ্বালানি সাশ্রয়ে গ্যাস উত্তোলনে 3 মাসের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু করা হবে। তিনি আরো বলেন, বিনিয়োগের পথে প্রধান বাধা সরকারি সংস্থাগুলোর ধীরগতি, যা কাটিয়ে উঠে দেশকে বিনিয়োগ বান্ধব করতে কাজ চলছে। রোহিঙ্গা ইস্যু সমাধানের পরিকল্পনাও তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি ছিলাম, আরো কয়েকজন আসছেন বোধহয় আসবেন। আর সেই সঙ্গে আপনারা আমাদের আপনারা একটা স্থিতিশীলতা যদি আমরা নিয়ে আসতে পারি দেশের মধ্যে, তাহলে অবশ্যই আমরা আমাদের যে লক্ষ্য আছে অর্থনৈতিক উন্নয়ন করা, আপনার দেশে ইনভেস্টমেন্ট বাড়ানো, দেশে মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করা, এই কাজগুলোতে আমরা এগিয়ে যেতে সক্ষম হব। আমাদের সিকিউরিটি একটা আমাদের আলাদা কোশ্চেন আছে, যে আমাদের বে অফ বেঙ্গল যে আছে সেটাকে নিরাপদ রাখা, আমাদের বন্ধুদের সঙ্গে আমাদের সম্পর্ককে স্থিতিশীল রাখা, আমাদের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ককে স্থিতিশীল রাখা, এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে সমাধান করতে হবে।
পশ্চিমবঙ্গের অস্থিরতা সম্ভাব্য পুশিন ঠেকাতে সীমান্তে নজরদারি জোরদারে বিজিবিকে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময় হওয়া অভ্যুত্থান সংশ্লিষ্ট সব মামলা যাচাই করা হবে। জেলা প্রশাসকদের এ বিষয়ে 1 মাসের মধ্যে সব মামলার তথ্য জমা দিতে বলা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জিয়াউল হক সবুজ রিপোর্ট। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়েছে সংঘাত সহিংসতা। দেশটিতে রাজনৈতিক উত্তেজনা চরমে ওঠায় শঙ্কা করা হচ্ছে এর আঁচ লাগতে পারে বাংলাদেশেও। এখনো উদ্বেগজনক কিছু না ঘটলেও সম্ভাব্য পুশিন ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের বর্ডার গার্ড বাহিনী বিজিবিকে আমরা নির্দেশ দিয়েছি যাতে বর্ডারগুলোতে তারা একটু অ্যালার্ট থাকে, কারণ সেই রকমের সম্ভাবনা দেখি না। যদি হয় যাতে অ্যাড্রেস করতে পারে, সেই জন্য আমরা আগে থেকে সতর্কতা অবলম্বন করেছি। সম্মেলনের শেষ দিনের অধিবেশনে আগামী ঈদযাত্রায় নিরাপত্তা দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে হওয়া মামলায় কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানো হয়েছে কিনা তা যাচাইয়ে 5 অগাস্টের পর হওয়া সব মামলার তথ্য চাওয়া হয়েছে। তাদের কাছে তালিকা চেয়েছি জেলা পর্যায়ে, যে জেলাওয়ারি কতগুলো মামলা সেরকম দাখিল হয়েছে। এগুলো রিমোট ডিস্ট্রিক্টগুলোতে হয়তো কম, কিন্তু মহানগরগুলোতে সংখ্যা একটু বেশি। তাতে আমরা যাচাই বাছাই করে দেখব, যাতে আপনারা সবাই জানেন অনেক মামলার মধ্যে হাজার হাজার লোককে আসামি করা হয়েছে। সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখব সত্যিকার অর্থে প্রকৃত আসামি কারা, সেটা আইইউ তদন্ত কর্মকর্তাগণ এটা তদন্ত করে দেখবেন, এবং যাতে স্বল্প সময়ের ভিতরে সেটা ডিসপোজ অফ করতে পারে তদন্ত, সেটা দেখবেন। আর যাদেরকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাদেরকে যাতে নিষ্কৃতি দেয়, সেই সুপারিশটা আমরা করেছি। তবে এটা আইনানুগভাবেই হবে। আরেক অধিবেশনে জেলা প্রশাসকদের এখন থেকে কোনো খেলার মাঠ, মেলা বা প্রদর্শনীর জন্য বরাদ্দ না দেওয়ার নির্দেশনা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দেয়া সরকারের সুবিধার স্বচ্ছতা নিশ্চিতে তাগিদ দেন মহিলা, শিশু ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। আমাদের সেবাগুলো এই পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তারা যেন ইমপ্লিমেন্টেশন পর্যায়ে ভালো মতো কাজ করেন, ওখানকার প্রবলেমসগুলো আমাদের পর্যন্ত আসার জন্য যেন সকল ধরনের দুর্নীতিমুক্ত তারা থাকতে পারেন। আরেক অধিবেশনে পরিবেশ দূষণ রোধে ডিসিদের প্রয়োজনীয় নির্দেশনা দেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী আব্দুল্লাহ আল মিন্টু। সে ব্যাপারে কার্যকর ভূমিকা রাখার জন্য আমরা সহযোগিতা দেব। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। 9 মে শনিবার রবীন্দ্র জয়ন্তীতে ভারতের পশ্চিমবঙ্গের নতুন সরকার শপথ নেবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বর্তমান বিধানসভার মেয়াদ বুধবার রাত 12টার পর শেষ হতে চলেছে। এদিকে বিজেপির ভূমিধস জয়ের পাল্টাপাল্টি সহিংসতা যেন থামছেই না। এ পর্যন্ত নিহত হয়েছে অন্তত 5 জন। গুলি করে হত্যা করা হয়েছে সম্ভাব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী। সোমবার ফলাফল ঘোষণার পর শুরু হয় বিজেপি আর তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের সংঘর্ষ। জলপাইগুড়ি, হুগলি, কৃষ্ণনগর, ভাঙড়, বারুইপুর সহ বিভিন্ন এলাকায় ভাঙচুর, অগ্নিসংযোগ, দখল হয়েছে তৃণমূলের কার্যালয়। বীরভূমে সন্তোষপুর গ্রামে বিজেপির কর্মী সমর্থকরা আবির শেখ নামে দলীয় কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ তুলেছে তৃণমূল। হাওড়ার উদয়নারায়ণপুরে বিজেপি কর্মী যাদব বরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি আর তৃণমূল কর্মীদের মধ্যে গোলাগুলি হয়েছে মুর্শিদাবাদের ডোমকলে। উত্তর 24 পরগনার একাধিক এলাকায় দুই পক্ষের সংঘর্ষ আর গোলাগুলি হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হন নেজাট থানার ওসি ভারত প্রসন্ন। গুলিতে আহত হয়েছে এক কনস্টেবল। সোমবার যাদবপুরে লেনিনের মূর্তিতে গেরুয়া আবির ছেটানোর পরদিন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে গুড়িয়ে দেওয়া হয়েছে লেনিনের একটি আবক্ষ মূর্তি। মধ্য কলকাতা নিউ মার্কেটের কাছে মাংসের দোকান ভাঙতে নেওয়া হয় বুলডোজার। এ সময় নীরব ভূমিকায় ছিল পুলিশ। এদিকে পশ্চিমবঙ্গে বিজেপির পরিষদীয় দলনেতা বাছাইয়ের দায়িত্ব পেয়েছেন অমিত শাহ। দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মঙ্গলবার রাতে পশ্চিমবঙ্গ সফরে যান তিনি। পশ্চিমবঙ্গের নয়া মুখ্যমন্ত্রী কে হচ্ছেন তা নিয়ে এখনও জল্পনা কল্পনা চলছে। রাজ্যটির মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন শুভেন্দু অধিকারী। মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্ব ও পরিচয়ের ভিত্তি। এটি কোনো ব্যক্তি বা দলের নয়, সমগ্র জাতির সম্পদ বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের উদ্যোগে গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন ও মতবিনিময় সভায় তিনি কথা বলেন। স্বাধীনতার ঘোষণার প্রসঙ্গে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান যথাযথভাবে স্বীকৃতি পাওয়া উচিত।
মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ৭১-এ যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, দেশের মানুষের বিরুদ্ধে অস্ত্র ধরেছে এবং হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে, তারা ইতিহাসের বিচারে চিহ্নিত। প্রতিমন্ত্রী বলেন, এসব শক্তি বিভিন্ন সময় বিভাজন তৈরির অপচেষ্টা চালিয়েছে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে দুর্বল করার চেষ্টা করেছে। ২০২৪ সালের ছাত্র জনতার আন্দোলনের প্রসঙ্গ টেনে ইশফাক হোসেন বলেন, এই আন্দোলনকে মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা হিসেবে দেখা গেলেও দুটির মধ্যে তুলনা করা যায় না। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে তারা মুক্তিযুদ্ধকে একক সম্পত্তি বানিয়েছে এবং এর পুরো কৃতিত্ব তারা অন্যায়ভাবে মিথ্যা ইতিহাস উপস্থাপন করে সেই দাবিদার তারা হতে চেয়েছে এবং সেটির মাধ্যমে তারা যে গুম, খুন, হত্যা, লুটপাট, অর্থ পাচার, ৩-৪টা ভুয়া নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া সহ চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক, হেন কোনো অপকর্ম নাই যেটি তারা করেন নাই এবং সব কিছুকে জায়েজ করার জন্য তারা বারে বারে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধকে বিক্রি করেছে। সংবাদ শেষ করব, ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানি। জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর বললেন প্রধানমন্ত্রী। জনগণকে সম্মানের সাথে দ্রুত হয়রানিমুক্ত সেবা নিশ্চিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান। প্রতিবেশীর সাথে স্থিতিশীল সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ, জানালেন মির্জা ফখরুল। সীমান্তে নজরদারি জোরদার হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্য। পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথ শনিবার। কলকাতায় অমিত শাহ। থামছে না নির্বাচন পরবর্তী সহিংসতা। শুভেন্দুর ব্যক্তিগত সহকারী সহ নিহত 5। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। ধন্যবাদ।